প্রধান মশাই বিদ্যা দিয়ে ওইবারের মতো শুভেন্দু অধিকারীকে বিপদের হাত থেকে রক্ষা করেন। এরপর শুভেন্দু অধিকারী প্রতিজ্ঞা করে যে সে আর কখনো চুরি করবে না এবং প্রধানের মেয়ে মালতীর সাথে তার ছেলে দীপক অধিকারীর বিবাহের প্রস্তাব দেন। প্রধান এতে রাজিও হন। কাল যে ছেলেটিকে দেখেছিলেন সে ছিল দীপক অধিকারী, শুভেন্দু অধিকারীর ছোট ছেলে। আশিস এবার মনে মনে ভাবে, দাঁড়াও দেখাচ্ছি কে সব থেকে বড় সাধক। ওই দিন ছিল অমাবস্যার রাত। প্রায় মধ্যরাতের দিকে নিঝুম শ্মশানের একটি বিশাল গাছের নিচে বসে মিশরীয় ভাষায় শ্লোক আওড়াতে থাকে আশিস। সামনে রাখা আছে সেই আগের মমের কিছু ছেঁড়া কাপড়। يا روحي حققتي كل أمنياتي أنا أوافق على شروطك। কিছু সময় পর তার মনে হলো সামনে কে যেন এসে হাজির হয়েছে। চোখ খুলতেই সেই মমিটিকে দেখতে পেল আশিস। ভীষণ ভয় পেয়ে যায় আশিস, কিন্তু তার উদ্দেশ্যের কথা মনে করে আবার সেই মিশরীয় ভাষায় শ্লোক বলতে শুরু করে। এভাবে সে কখন যেন অজ্ঞান হয়ে গিয়েছিল ওইখানেই। সকালের রোদ চোখে পড়তেই তার জ্ঞান ফেরে। আগের বারের মতো সামনে কোনো মমি নেই, পড়ে আছে মমির গায়ের কিছু ছেঁড়া কাপড়। দ্রুত সেখান থেকে সে তার ঘরে চলে আসে। ওই দিন সন্ধ্যায় চৌকিদার এসে তাকে জানায় দীপক অধিকারী গত রাতে তার ওয়াশরুমে হার্ট ফেল করে মরে পড়েছিল। তার লাশ দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা দেখে ভীষণ ভয় পায়। চৌকিদার চলে যাওয়ার পর আশিস গ্রামের প্রধানের বাড়ির দিকে রওনা দিতে যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে সে জানতে পারে তার বন্ধু সুবিমল গত রাতে মারা গিয়েছে। আশিস খুব মন খারাপ করে তার বিছানায় বসে ভাবতে থাকে, গতবার যখন সে ওই মমির সাধনা করেছিল সেবার তার পছন্দের মেয়েটি মারা যায়, আর এবার তার কাছের বন্ধু। বিষয়টি আশিসের মনে বেশ সন্দেহের উদ্রেক করে। এমন সময় তার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দ্রুত সে দরজা খুলে দিল এবং বেশ হকচকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে মালতী। বেশ কিছুটা সময় মালতীর সাথে কথা বলে আশিস বুঝতে পারল তার কাল রাতের সাধনা সফল হয়েছে। এদিকে তখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। এবার আশিস মালতীকে তার বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসলো। বাড়ির বিশাল উঠানে বসেছিল গ্রামের প্রধান কালীনাথ রায়। এই রাতের বেলা তার মেয়ে মালতীকে দেখে সে বেশ কিছুটা অবাক হয়, কারণ মালতী কোনো দিনই সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না। মেয়েটিকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে এমন সময় সে মালতীর মাথার উপর একটা কালো ছায়া দেখতে পেল। সে বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে মালতীও ততক্ষণে ঘরে প্রবেশ করেছে। এভাবে প্রায় ৩-৪ দিন একই ব্যাপার লক্ষ্য করল কালীনাথ রায়। একটি কালো ছায়া তার মেয়ের পিছু পিছু চলাচল করছে, আর তার মেয়েরও চালচলনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার কালীনাথ রায়ের বুঝতে আর বাকি থাকে না যে তার মেয়ের আসলে কি হয়েছে। ওই রাতেই সে মহাডামরের আরাধনা করে সমস্ত ব্যাপার জানতে পারে এবং সে পরদিন সোজা আশিসের কাছে যেয়ে বলে, দেখো, আমি তোমার মমি সাধনার ব্যাপারে সমস্ত কিছু জেনেছি। তুমি যেই কাজগুলো করেছ তা কোনোভাবেই সমর্থন করা চলে না। দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যাও আর ওই মমিটিকে পুড়িয়ে ফেলো, এতেই তোমার মঙ্গল। আশিসকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কালীনাথ সেখান থেকে প্রস্থান করে। আশিস মনে মনে কিছুটা ভীত হয়, কারণ তার এই গোপন ব্যাপার
বাহিরের মানুষ জেনে গেছে, আর সেই সাথে বেশ রাগও হয়। তার মতো এত বড় সাধককে অপমান আশিস তখনই প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে নেয়। কালীনাথ বুঝতে পারে ছেলেটি এত সহজে তার কথা মানবে না। সে কিছু একটা করার চেষ্টা অবশ্যই করবে। তখন তিনি তার এক পরিচিত লোককে আশিসের গতিবিধি লক্ষ্য করার জন্য নিয়োজিত করে। ঠিক 2 দিন পর প্রচণ্ড বৃষ্টির রাতে কালীনাথ রায়কে তার নিয়োজিত গুপ্তচর জানায়, রায় সাহেব, খবর ভালো। আজকে রাতে আশিস আপনার কথা মতো তৈরি করা শ্মশানের ওই ছোট ঘরে প্রবেশ করেছে। কালীনাথ রায়ের মুখে একটা হাসি খেলে যায়। এদিকে আশিস প্রচণ্ড বৃষ্টির কারণে শ্মশানের এই ছোট কুঠিরেই তার মমি সাধনা শুরু করে। كل أمنية. বেশ কিছু সময় পর বাহিরে বৃষ্টি থেমে যায়। এমন সময় হঠাৎ কুঠিরের চারিপাশে আগুন ধরে যায়। কালীনাথ রায় বুঝতে পেরেছিল যে এবার আশিস তার উপর প্রতিশোধ নেবে। দ্রুত সে মমি সাধনার ব্যাপারে পার্ট 3 দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।